সুদীপার জ্ঞান ফেরার পর সুদীপার কাছে যায় পরমা। সে সুদীপার কাছে গিয়ে বলে ওঠে, সুদীপা তুমি অনাথ নও, তোমার বংশ পরিচয় আছে। আমি যে লাবণ্যস কোম্পানিটা কিনেছিলাম, সেই লাবণ্যস কোম্পানির যোগ্য উত্তরাধিকারী হলে তুমি। ওই সেনগুপ্ত পরিবারের পুত্রবধূ দীপা সেনগুপ্তর নাতনি হলে তুমি। আর দীপা সেনগুপ্তর মতোই তোমাকে দেখতে। একথা শুনে তো সুদীপা অবাক হয়ে যায়। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরমার কাছে যখন রিতম জানতে পারে যে সুদীপা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে, তখন রিতম স্যার আর হাসপাতালে চলে আসে এবং হাসপাতালে এসে সুদীপার চিকিৎসার জন্য 40 লক্ষ টাকা দেওয়ার জন্য বলে। কিন্তু সেই টাকা আদিত্য দিতে চায় না। এরপর দেখা যায় সেই মুহূর্তে সেখানে এক নার্স এসে জানায় যে আপনাদেরকে টাকাটা জমা করতে হবে। আপনারা যদি এখন টাকাটা জোগাড় না করতে পারেন তাহলে কিন্তু অপারেশনটা করা সম্ভব হবে না। তখন আদিত্য আর কোনো উপায় খুঁজে না পেয়ে রিতমের হাত থেকে টাকাটা নেয় এবং সে রিতমকে বলে, আমি আবারও এই টাকাটা পরে আপনাকে পরিশোধ করে দেবো। আমার কাছে এখন উপায় নেই, তাই আমি বাধ্য হলাম এই টাকাটা নিতে। এরপর সে টাকাটা নিয়ে জমা দেয়। আর ওইদিকে তখন ডাক্তাররা অপারেশন শুরু করে দেয়। এরপর দেখা যায় অপারেশন করার কিছুক্ষণ পর সুদীপার জ্ঞান ফিরে আসে। তখন পরমা মনে মনে বলে, না, সুদীপা যখন আবারও জ্ঞান ফিরেছে সুদীপাকে জানাতেই হবে। যে সুদীপা অনাথ নয় তাকে জানতেই হবে। এই বলে পরমা দৌড়ে যায় আজ সুদীপার সাথে দেখা করার জন্য। সুদীপার কাছে গিয়ে বলে, সুদীপা তুমি অনাথ নও, তোমার বংশ পরিচয় আছে, তুমি এক খুব বড় পরিবারের সন্তান। তখন সুদীপা বলে, পরমা তুমি কি বলছো? আমি তো অনাথ, আমার তো কোনো বংশ পরিবার নেই, আমার বাবা তো আমাকে দত্তক নিয়েছিল। তখন পরমা বলে ওঠে, না সুদীপা, তুমি যাতে জানতে সেটা ভুল জানতে, তুমি আসল সত্যি কথা জানো না। তোমার কথা মতো নিলামে গিয়ে যে কোম্পানিটা কিনেছিলাম, ওই লাবণ্যস কোম্পানি, সেই লাবণ্যস কোম্পানির যোগ্য উত্তরাধিকারী হলে তুমি। ওই কোম্পানির দীপা সেনগুপ্ত, ওই দীপা সেনগুপ্তর মতোই তোমাকে দেখতে। ওই দীপা সেনগুপ্ত হলো তোমার দিদিমা। ওই দীপা সেনগুপ্তর পরিবার যখন মন্দিরে পুজো দিতে গিয়েছিল, সেই সময় ভূমিকম্পর কারণে মন্দিরের ছাদ ভেঙে পড়ে এবং সেই মন্দিরের ছাদের চাপা পড়ে পুরো সেনগুপ্ত পরিবারের সদস্যরা মারা যায়। এবং সেদিন তুমি আর তোমার যমজ বোন শুধু বেঁচে ছিলে এবং তোমাদেরকে নিয়ে ওই অনাথ আশ্রমে নিয়ে গিয়েছিল। আর সেখান থেকে তোমার বাবা হিমাদ্রি মিত্র তোমাদেরকে দত্তক নিয়ে গেছিল। আর সেদিন তোমার যমজ বোনকে অন্য আর একটা পরিবার নিয়ে গেছিল। তখন এই কথা সুদীপা তো শুনে অবাক হয়ে যায় এবং সে পরমাকে বলে, পরমা তুমি কি বলছো? তোমার কাছে কি কোনো কোনো প্রমাণ আছে যে তুমি বলছো যে আমি ওই সেনগুপ্ত পরিবারের উত্তরাধিকারী, আমি ওই সেনগুপ্ত পরিবারের সন্তান? তখন পরমা বলে, হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। এই বলে সে তার ফোনটা বার করে এবং ফোনটা বার করে সে দীপার ছবিটা দেখাতে লাগে এবং সুদীপা দীপার ছবি দেখে হতভম্ব হয়ে পড়ে। সে বলে, না, এটা তো হতেই পারে না। আমি এই দীপা সেনগুপ্তর মতো দেখতে, এ কী করে হলো? আমি তো জানতামই না যে আমি এই সেনগুপ্ত পরিবারের সন্তান। তখন সুদীপা পরমাকে ধন্যবাদ জানায়। তখন পরমা সুদীপাকে বলে, না সুদীপা, এটা তোমার জন্যই সম্ভব হলো। তুমি যদি আমাকে ওই কোম্পানিটা কেনার জন্য না নিয়ে যেতে তাহলে কোনোদিন তুমি এই ব্যাপারে জানতেই পারতে না। আর আমিও জানতে পারতাম না যে তুমি ওই কোম্পানির উত্তরাধিকারী ছিলে, যোগ্য উত্তরাধিকারী। তোমার জন্যই আমি এই সব কিছু জানতে পেরেছি। আর এটা তোমার প্রাপ্য, তাই আমি তোমাকে দিয়ে দিলাম। তখন সুদীপও বলে, না পরমা, এই কোম্পানিটা এখন তুমি কিনেছো, তুমি নিলামে বিড জিতেছো, তাই এই কোম্পানিটা এখন তোমার। আমি আমার পরিচয় জানতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আমার এর থেকে আর বেশি কিছু লাগবে না। আমি চাই না এই কোম্পানি, আমি চাই তুমি এই কোম্পানিটা ভালোভাবে চালাও। আর এই কোম্পানিটা আবারও আগের মতো নতুনভাবে শুরু করো এবং সেই পুরনো নামকরা কোম্পানি শুরু করো, যে একটা শহরের নামকরা কোম্পানি লাবণ্যস কোম্পানি, সেই কোম্পানিটা যেন আবারও তার পুরনো সম্মান ফিরে পায়। অন্যদিকে তখন আদিত্যকে দেখা যায়। আদিত্য সুদীপার জ্ঞান ফিরেছে এটা জানতে পারার পরেও সে সেখানেই দাঁড়িয়ে আছে। সে কোনো কিছুই বলছে না। সে শুধু একটা কথাই ভাবছে, এই প্রফেসর রিতম, এই প্রফেসর রিতম সুদীপাকে বাঁচানোর জন্য এতগুলো টাকা দিয়ে দিল। সে এই টাকাগুলো এখন কিভাবে পরিশোধ করবে? সে এই টাকাগুলো নিয়ে থাকতে চায় না। সে এই ঋণ শোধ করবে। এই ঋণ শোধ না করা পর্যন্ত সে শান্তিতে থাকতে পারবে না। এরপর সেখানে অব্র চলে আসে। অব্র এসে আদিত্যকে বলে, কী রে ভাই, তুই এখনও এখানে দাঁড়িয়ে আছিস? সুদীপা তো জ্ঞান ফিরছে, তুই কি সুদীপার সাথে দেখা করবি না? তখন আদিত্য বলে, হ্যাঁ দাদা ভাই, আমি যাব, তোরা চ, আমি যাচ্ছি। এই বলে সেখান থেকে অব্র চলে যায়। আর এদিকে আদিত্য তখনও একভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। আর এদিকে দাঁড়িয়ে সে আদিত্য সুদীপার কথাই ভাবছে যে সুদীপা এখন কী করবে। আর সুদীপা যখন জানতে পারবে যে প্রফেসর রিতম তাকে বাঁচানোর জন্য টাকা দিয়েছে, সে তো রিতম স্যারের কাছে আরও কৃতজ্ঞ হয়ে পড়বে। এবং সে আদিত্য তো সুদীপার জন্য কিছু করতে পারলো না। এই আদিত্যর জন্য সুদীপার এমন অবস্থা হলো, কিন্তু এই
বিপদের মুখে আদিত্য সুদীপার জন্য কিছুই করতে পারল না। অন্যদিকে তখন সুদীপার কেবিনে চৌধুরী পরিবারের সবাই, গায়ত্রী, ইন্দ্রা, অভ্র, পরমা সবাই চলে এসেছে, শুধুমাত্র আদিত্য সেখানে আসেনি। সুদীপা সবাইকে দেখে খুশি হয়েছে এবং সে মনে মনে আদিত্যকেই খুঁজতে চলেছে। সে আদিত্যকেই পাশে চেয়েছিল, কিন্তু সুদীপা আদিত্যকে না দেখতে পেয়ে সে মনে মনে কষ্ট পেয়েছে। সে বলছে, ওই মিস্টার চৌধুরী তাহলে এখনই কি তার উপর রেগে আছে? আজ সে বুঝতে পারছে না যে আদিত্য তার উপর কেন রেগে আছে। সে সবার সাথে হেসে খুশে কথা বলছে, কিন্তু সে চারিদিকে বারবার গেটের দিকেই তাকাচ্ছে যে মিস্টার চৌধুরী কোথায় আছে। তখনই অব্র বিষয়টা খেয়াল করে এবং সে সুদীপকে বলে, বোন, তুই কি খুঁজছিস? কাকে খুঁজছিস? তুই কি আদিত্যকে খুঁজছিস? তখন সুদীপা কিছুই বলে না এবং তখন অব্র বলে, হ্যাঁ, আর তুমি বুঝতে পেরেছি, তোকে কিছু বলতে হবে না, আমি গিয়ে এখনই ভাইকে ডেকে দিচ্ছি। এই বলে অব্র বেরিয়ে আসে এবং অব্র বেরিয়ে এসে আদিত্যর কাছে চলে আসে এবং আদিত্যকে বলে, আদিত্য, তুই সুদীপার সাথে এখনও দেখা করলে না? সুদীপা তো তোকেই খুঁজছে, তোর তো ওর এখন পাশে দাঁড়ানো দরকার, তুই ওখানে না গিয়ে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তখন অব্র আদিত্যকে সাথে নিয়ে সুদীপার কেবিনে চলে আসে। অন্যদিকে তখন রুডিকে দেখা যায়। রুডি তো খুব খুশি যে সুদীপা এখন মৃত্যু মুখে, কারণ সে এটাই চেয়েছিল যে ওই দীপা সেনগুপ্তর কোনো বংশধারী সে শান্তিতে থাকতে না পারে। তাই যখন আদিত্যকে মারার জায়গায় সুদীপা আহত হয়েছে, এটা জানতে পেরেও সে খারাপ লাগেনি, বরং খুশি হয়েছে। কারণ এক ঢিল যখন মেরেছে, ঢিলটা গিয়ে এক জায়গায় না লেগে আর এক জায়গায় লেগেছে, কিন্তু কাজটা তো হয়েছে। আদিত্যকে না মারতে পারলেও সুদীপার তো লেগেছে, এটা জেনে সে খুব খুশি। এদিকে তখন রিতমকে দেখা যায়। রিতম আবারও রুডির সাথে দেখা করতে এসেছে এবং এসে বলছে, কৃষ্ণ স্যার, আমি কিন্তু আপনার কাছে এমনটা আশা করিনি। আমি তো বলেছিলাম যে আমি সুদীপাকে ভালোবাসি, আর আপনি সুদীপাকে না বাঁচিয়ে আপনি কি সুদীপাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। আপনার কাছে পরমা এসেছিল কোম্পানিটা বিক্রি করতে, আপনি কোম্পানিটা কিনে নিয়ে তাদেরকে টাকা দিয়ে হেল্প করতে পারতেন, কিন্তু আপনার কাছে টাকা সত্ত্বেও আপনি টাকাটা দেননি। আপনি বলেছেন টাকাটা শেষ করে ফেলেছেন, কিন্তু আমি তো জানি যে আপনার টাকা আপনার কাছে আছে। তাহলে কেন তুমি সুদীপাকে বাঁচানোর জন্য হেল্প করনি? তখনই কৃষ্ণ রায় মানে রুডি রিতমকে বলে যে, রিতম, তুমি বেশি কথা বলো না, আমি যেটা করেছি আমার ভালো লেগেছে, আমি সেটাই করেছি। আমি তোমার কোনো কথারই কৈফিয়ত দিতে পারবো না, তুমি দরকার হলে এখান থেকে চলে যেতে পারো। তখন রিতম বলে, কৃষ্ণ স্যার, যদি সুদীপার কিছু হয়ে যায় না, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না এবং আমি আদিত্যর কাছে গিয়ে সব কিছু বলে দেবো যে এই সব কিছুর পেছনে তুমিই ছিলে। তুমি আদিত্যকে মারতে লোক পাঠিয়েছিলে এবং সেটা ভুল করে গিয়ে সুদীপাকে তারা মেরে বসেছে। তখন রুডি বলে, রিতম, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, আমার কোনো যায় আসে না, তুমি শুধু এখান থেকে এখন চলে যাও, তুমি আর আমার সাথে দেখা করবে না, আমি তোমার মুখও দর্শন করতে চাই না। এরপর রিতম সেখান থেকে চলে যায়। আর এদিকে তখন রুডি মনে মনে বলে, আদিত্যকে আমাকে শেষ করতেই হবে। আদিত্য আমার ব্যাপারে অনেক কিছুই নিশ্চয়ই জেনে গেছে। আমার বিষয়ে যদি না জেনে থাকতো তাহলে আমার বাড়িতে এসে এভাবে সার্চ করতো না, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেত না। এমনকি আদিত্য বুঝতে পেরেছে যে আমি ওই ভুয়ো ওষুধ কারবারের সঙ্গে যুক্ত, তাই তো ও আমাকে সন্দেহর বশে তুলে নিয়ে গেছিল। আমার ওপরে কোনো প্রমাণ না পেলেও কিন্তু আদিত্য আমার ওপর নজর রাখবে। এখন আদিত্য কিছু বোঝার আগে, কিছু প্রমাণ পাওয়ার আগে আদিত্যকে সরিয়ে ফেলবো। সুদীপার খেলা তো খতম হয়ে গেছে, এবার আদিত্যর লাইনটাও শেষ করে ফেলবো। অন্যদিকে তখন দেখা যায় আদিত্য সুদীপার কাছে আসে এবং এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে কোনো কথাই বলছে না, সে শুধু মনে মনে বলছে, আমি কোন মুখ নিয়ে সুদীপার সাথে কথা বলবো? আমি সুদীপাকে এত কষ্ট দিয়েছি, এত অপমান করেছি, তারপরেও সুদীপা আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনটা বাজি রেখে দিল। এদিকে তখন দেখা যাচ্ছে গায়ত্রী যখন পরমার কাছে জানতে পেরেছে সে সুদীপা ওই লাবণ্যস কোম্পানির উত্তরাধিকারী, তখন এটা শুনে অবাক হয়ে যায় এবং গায়ত্রী পরমাকে বলছে, পরমা, তুমি কি শিওর যে এই সুদীপা দীপা সেনগুপ্তর বংশধর? তখন পরমা বলছে, হ্যাঁ মা, আমি রিসার্চ করেছি, আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে এই সুদীপাই হলো ওই সেনগুপ্ত পরিবারের হারিয়ে যাওয়া সন্তান, মানে ওই ভূমিকম্পের পরে বেঁচে যাওয়া দুইজন। আর এর মধ্যে সুদীপার একজন যমজ বোন আছে, যমজ বোনের খবরটা আমি খুঁজে পাইনি। এখন অনাথ আশ্রমে গিয়ে জানতে হবে যে সুদীপার যমজ বোনকে কারা কোথায় দত্তক নিয়ে গেছে। এরপর পুরো পরিবার সেখান থেকে চলে যায়। এদিকে শুধু সেখানে থাকে আদিত্য। সে সুদীপার সাথে কী বলবে কোনো কথাই ভেবে পাচ্ছে না। তখনই সুদীপা আদিত্যকে বলে, মিস্টার চৌধুরী, আপনি কি ভাবছেন? আপনি এভাবে চুপ করে কেন দাঁড়িয়ে আছেন? আপনি কি আমাকে দেখে খুশি নন? আমি যে এভাবে মৃত্যুর মুখে ফিরে আসলাম সেটা দেখে কি আপনি খুশি হননি? তখন
সুদীপার মুখে এমন কথা শুনে আদিত্য অবাক হয়ে যায় এবং বলে যে, সুদীপা তুমি এমন করে কেন বলছো? তুমি এমন করে বলতে পারো না। আমি তোমার কিছু হলে আমি নিজের জীবনকেও তোয়াক্কা করতে পারবো না। তোমার যদি এখন কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম, আমি কি করব বুঝতে পারতাম না। আমার জীবনটাই তো শেষ হয়ে যেত।